করোনার এই বৈশ্বিক মহামারীর সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এই ভাইরাস মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত আর কি করছি। নিষেধাজ্ঞা অমান্য, হোম কোয়ারেন্টাইন না করা, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কিংবা হাসপাতালের অপ্রস্তুতির বিষয়গুলো নানা প্রশ্ন তৈরি করছে। এই প্রশ্নগুলো আলোচনার টেবিলে এনে নির্মোহ বিশ্লেষণ করতে চাই। সঙ্গত কারণে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু করোনা, কোয়ারেন্টিন এবং আমাদের বাস্তবতা। আপনাদের সকলকে আমন্ত্রণ 24 ঘন্টায়, সাথে আছে আমি মীরা হাসান। আজ আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে 3 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। এই মুহূর্তে 2 জন উপস্থিত আছেন, তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান পাশে আছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব এবং সাবেক পিএসসি চেয়ারম্যান ডক্টর সাদাত হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। ধন্যবাদ। আমাদের সাথে আরও আছেন ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল হাসান পিন্টু, আপনাকেও স্বাগত। এবং কিছুক্ষণের মধ্যে আশা করছি মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ABM আব্দুল্লাহ আমাদের এই আলোচনায় এসে যোগ দেবেন। তবে আপাতত আপনাদের দুজনকে নিয়ে আলোচনা শুরু করতে চাই টাইটেল ব্রেকের পর। আলোচনাটা শুরু করি জায়েদুল হাসান পিন্টু, আপনাকে দিয়েই। আপনার দৃষ্টিতে এখন পর্যন্ত কি মনে হয়, আমরা কি সমন্বিতভাবে কাজটা শুরু করতে পেরেছে কি না? এখন পর্যন্ত যেসব উদাহরণগুলো আমাদের চোখের সামনে আসছে, ইতালিতে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি, ভেনাসে, সেই ভেনাস থেকে একটা বড় অংশ আমাদের দেশে এলো, তারা বিক্ষোভ করলো, তাকে যেতে দেওয়া হলো শুধুমাত্র হোম কোয়ারেন্টিন করবেন সেই শর্তে, তাদের নাম ঠিকানা রাখা হলো। বলা হচ্ছিল যুক্তরাজ্য বাদে আর কোনো ইউরোপ থেকে ফ্লাইট এখানে আসবে না। আজও সন্ধ্যায় বাংলাদেশে নেমেছে, বলা হলো পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন নিয়ে নেমেছে, সেখানে ইতালির যাত্রীও আছে। কি বলবো, আমরা কি সমন্বিতভাবে কাজগুলো করতে পারছি? না, এই জায়গাটা আমার মনে একটা ঘাটতি আছে, ভালোই ঘাটতি মনে হচ্ছে। কারণ এই দেখেন, এটা জানুয়ারি কি ডিসেম্বরের শেষ দিক দিয়ে চীনে, রাইট, আমরা 2.5 মাস সময় পেয়েছি। হ্যাঁ, তা 2.5 মাস সময় কিন্তু একটা বিশাল সময়। মানে এটা ছোটোখাটো না, এমন যে আমি 7 দিন 10 দিন 15 দিন আমি কিছু বুঝে উঠতে পারলাম না। ভাইরাসটা নতুন বুঝলাম, কিন্তু এটার কাউন্টার দেওয়ার জন্য যে মেজার নেওয়া দরকার, আমার সীমিত সম্পদের মধ্যেও আমি যতটুকু পারার কথা আমি ততটুকু করতে পারিনি। এটা আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে যেমন ধরেন, আজকে দুপুরবেলা ক্যাবিনেটের সিদ্ধান্ত হলো যে আর কাউকে ঢুকতে দেবে না। বিকেলবেলা বিমানের যে আপনার পরিচালক, উনি বললেন যে তাকে যখন জিজ্ঞেস করা হলো আবার যে ঢুকতে দিচ্ছেন কি হলো, ফরেন মিনিস্ট্রির অনুমোদন নিয়ে আসছে। তাহলে নিজেদের মধ্যে যে কন্ট্রাডিকশনগুলো, বা কাতার ওয়ার যে নিয়ে আসলো, এরা আগে থেকে খোঁজ নিল না কারা আসতেছে কারা যাচ্ছে, অথবা আপনার ইটালিতে আমার এম্বাসিকে খোঁজটা রাখতেছে না কারা যাচ্ছে কারা যাচ্ছে না, রাইট, অথবা তাদেরকে কি আগে খোঁজ দেওয়া হয় নাই, তোমাদের কিন্তু ঢুকতে দেওয়া হবে না, তোমরা যেও না। আমাদের তো এম্বাসিগুলো বাইরে এই কাজটা করতে পারতো। মানে আপনি যে সমন্বয়ের বিষয়টা বললেন, আমি দেখলাম যে এই জায়গায় একটু সমন্বয়ের অভাব। আবার যদি ধরেন, এটা তো আজকের কথা বললেন, এই যে যাদেরকে যে বিক্ষোভের মুখে ছেড়ে দিলেন 142 জন না কতজন, তো তাদেরকে আপনি আগে ইনফর্ম করবেন না? আমার মনে হয় তাদেরকেও আগে ইনফর্ম করা হয় নাই, যে কারণে এই যে 8 ঘন্টা ইয়ের মধ্যে যে তারা ছিল, যে কি করবে না করবে এই ইনডিসিশনগুলো। তো আমার ধারণা এই জায়গায় সরকারের যে আন্তঃমন্ত্রণালয়ের যে বিষয়গুলো, মানে সিদ্ধান্তগুলো নেয়, প্রত্যেকেই সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য বোধহয় ততটা সিরিয়াস না। যদি তা হতো, আপনি যতই বলেন যে সময়ের অভাব, তো ইতালি থেকে আমার 142 জন লোক আসতেছে, এই 142 জনকে আমি কি করব সেটা আমি আগের থেকে সিদ্ধান্ত নিতে পারতাম। আজকে যে আসলো, সিদ্ধান্ত নেওয়ার পরেও আমি বিকেলবেলা চেঞ্জ করলাম। তো আর এটা তো ঠিক, আমাদের দেশে যারা এখন পর্যন্ত আক্রান্ত, একজন এখানে এসে বোধহয় সংক্রামিত হয়েছেন, আর সবই তো বাইরে থেকে আসছেন। সব মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক এমনিই ছড়ায়। তো এই কোয়ারেন্টিন রাখার বিষয়ে যে এইগুলি বলা হচ্ছে, এইটাও আমি দেখি না স্ট্রিক্ট হচ্ছে। এখন আবার বলেন যে জোর করে পারাও যাবে না, সচেতনতা তৈরি। কিন্তু এই সমস্ত জায়গায় আমি মনে করি কিছু কিছু জায়গায় মানবাধিকার দেখলে চলে না। জায়েদুল হাসান পিন্টু থেকে থামাতে হচ্ছে আমাদের আরেক অতিথি
মেডিসিন বিশেষজ্ঞ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ আমাদের আলোচনায় এসে উপস্থিত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনা চলছিল আসলে আমরা কতটা প্রস্তুতির মধ্যে ছিলাম। ডক্টর সাদাত হোসেন, আপনি শুনছিলেন জাহিদুল হাসান পিন্টুর যে বিশ্লেষণ, সেই জায়গা থেকে কি মনে হয় যে সরকারের পক্ষ থেকে নানান মহল থেকে বলা হচ্ছে প্রস্তুতি মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে, তাহলে কি দিন শেষে এটাই দাঁড়ালো যে সব প্রস্তুতি আসলে আমাদের কথার প্রস্তুতি, বাস্তবে আসলে দেখা মিলছে না? না, আমাদের অ্যাজ এ হোল বাংলাদেশের সব ক্ষেত্রে আপনার ম্যানেজমেন্টের ডেফিসিট আছে। এটা শুধু এই গভর্নমেন্টের না, আগেও ছিল, সামনেও হয়তো আরও কিছু থাকবে। আমরা হয়েছি কি, আপনি স্বাস্থ্যক্ষেত্রে যেমন এরকম সমন্বয়হীনতার অভাব দেখছেন, রাজাকারের তালিকা বানানোর ক্ষেত্রেও একই জিনিস দেখেছেন। চিন্তা করতে পারেন একটা রাষ্ট্রীয় পদক, সেইখানের মধ্যে কাকে দিল, দিয়ে তারপর কয়দিন পরে তার নাম কাটা গেল দুজনের। তো এগুলি হচ্ছে আসলে আমরা যে কাজগুলি করি, যেটাকে ইংরেজিতে বলে রিগোরাস অ্যানালাইসিস, রিগোরাস মানে অবজেক্টিভ কি বলে এক্সামিনেশন, এই জিনিসগুলি বাংলাদেশে হয় না। আর আমাদের যেটা সবচেয়ে শক্তি, যেটা আমি মনে করেছিলাম যে এখানেও হবে, হয়তো হইতে পারে, যে আমরা বাংলাদেশিদের একটা ইয়ে হলো যে উই ক্যান ডু ওয়ান্ডার ইন ক্রাইসিস অ্যান্ড আন্ডার ডিউরেস। আর নর্মাল টাইমে আমরা ছেঁড়া বেড়া আসলে ক্যাভালিয়ার ফ্যাশনে কাজ করি, যেটা বললাম, ফালাই সরাই কাজ করি, কোনো কিছু ঠিক মতো যায় না। কিন্তু ক্রাইসিস বোধহয় এখনও আমরা মনের দিক থেকে সবাই ওইভাবে ফিল করছে না। কারণ আমাদের দেশে হয় কি, প্রথম দিকে ঠিক আছে বলছে, গদবাঁধা কতগুলি ইয়েতে চলছে, না হলে আপনি তো চায়নার থেকে আসছে বেশ কিছুদিন আগে, তাদেরকে ব্যবস্থাপনা করছেন তাদের ইয়েতে, তারপরে আবার ইটালি থেকে যখন আসলো তখন আপনি এত ফেল করে গেলেন, কারণ সেখানে আলটিমেটলি আর্মি দিতে হলো, ইয়ে দিতে হলো। এটা জানা যে কি হইতে পারে, কি কি কন্টিনজেন্সি হইতে পারে, এগুলি তো জানতে হবে। বাঙালি যে স্বভাবের কথা বলছেন, সেই জায়গা থেকে তাদেরকে হোম কোয়ারেন্টাইনের শর্তে যেতে দেওয়া হলো। এখন পর্যন্ত আমরা যেটা আমাদের প্রতিবেদকরা মুন্সিগঞ্জের কথা বলেন, শরীয়তপুরে যে কথা বলেন, সেখানে চিত্র দেখা যাচ্ছে তারা ঘুরে বেড়াচ্ছেন, মোটরসাইকেল দাপিয়ে বেড়াচ্ছেন, মিষ্টি খাচ্ছেন। মেডিকেল অ্যাসপেক্ট এবং সোশ্যাল অ্যাসপেক্ট, দুই জিনিসের সাথে এক করতে হবে। হোম কোয়ারেন্টাইন আমার কাছে এটা দি ভেরি ওয়ার্ড মনে হচ্ছে অক্সিমরন। হোম কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন হয় না। কিভাবে করবেন আপনি? সে বাড়িতে গিয়ে কি বসে থাকবে? কেউ বাংলাদেশে এইভাবে মনিটর করতে পারে? আর বাড়িতে যাওয়া মানে কি, বাড়িতে গেলেই তো তার মা সামনে আসবে, তার বোন সামনে আসবে, ইয়ে আসবে, তো আপনি তো তাকে ওইখানেই হলো। আর একটা বাড়িতে, গ্রামের দিকের বাড়িতে ওই ধরনের কোয়ারেন্টাইন করার কি ব্যবস্থা আছে? সে তো একটা রুমের মধ্যে থাকবে, ছোট্ট রুম, হয়তো টিনের ঘর, সব দিকে সব তার সব কিছু নিঃশ্বাসের প্রশ্বাসের ইয়ে বাইরে সব চলে যাচ্ছে। তো এইটা আমার কাছে মনে হচ্ছে এটা বাই ডেফিনেশনও এটা মানে একটা সায়েন্টিফিক মেথড হইতে পারে না। কোয়ারেন্টাইন করতে হলে আপনাকে সত্যভাবে আইসোলেটেড হইতে, যেখানে থেকে এই প্রবলেমগুলি হবে না সেখানে রাখতে হবে, এবং বাংলাদেশে সেরকম জায়গার মোটেই অভাব নেই এখন। জি, এবিএম আব্দুল্লাহ, সেই জায়গা থেকে আমাদের যেটা বলছিলেন সাদাত হোসেন, যে আসলে সেই ধরনের জায়গার অভাব নেই। আসলে চায়না থেকে আসার পরপরই প্রশ্নটা উঠেছিল যে আসলে আলাদা জায়গায় কোয়ারেন্টিনের ব্যবস্থা করা যায় কিনা। সেই জায়গা থেকে আরও 1 মাস পাওয়া গেল, কিন্তু ইতালি থেকে ফেরত পর দেখা গেল যে সেই বিষয়টা মনোযোগী হওয়া হয়নি। এটা কি আমাদের অবহেলা ছিল কিনা, এক। দ্বিতীয়ত, এই কোয়ারেন্টিনের বিষয়টা বিক্ষোভের মুখে শুধুমাত্র হোম কোয়ারেন্টাইনের শর্তে ছেড়ে দেওয়াটা যৌক্তিক হয়েছে কিনা, পাশাপাশি এটাও একটু যোগ করবেন যে যারা গেছেন তারা আসলে কতটুকু জানেন হোম কোয়ারেন্টাইন কীভাবে করতে হয়। সেই জায়গাতে যদি আপনি দর্শকদেরকে জানিয়ে দিতেন যে পদ্ধতিটা কি, পদক্ষেপটা কি, 3টা বিষয় একটু পরিষ্কার করবেন। ধন্যবাদ আপনাকে। আসলে যেটা বলেন, লাস্ট কোশ্চেন থেকেই শুরু করি। আমার মনে হয় কোয়ারেন্টাইন কাকে বলে, যাদেরকে কোয়ারেন্টাইন করা হলো ম্যাক্সিমাম তাদের মধ্যে কোনো কাউন্সিলিংয়ের অভাব ছিল, বা তাদেরকে বোঝানো হয় না যে আসলে কোয়ারেন্টাইনে কী জিনিস, বা ওরা বুঝে নাই, অথবা ওরা তো মনে করছে আমরা তো ভালো মানুষ, কী এর আবার কোয়ারেন্টাইন, এই সময় মনে করছে আর কি। কোয়ারেন্টাইন কিন্তু এমনি দুইটাই হয়, এটা ইনস্টিটিউশনেও হয়, ঘুমেও হয়। এখনও কিন্তু WHO দিক থেকে যদি পসিবল হয়, হোম কোয়ারেন্টাইন কিন্তু বেস্ট অ্যাকচুয়ালি। তাতে রুগী নিজের ঘরে থাকে, রুগী তো না, মানে যে যাকে যে কোয়ারেন্টাইন আমরা করছি, আমার সমস্যা হলে ওগুলো বুঝতেই পারে না। কারণ আমাদের মধ্যে একটা প্রভাব তো, একটা প্রবলেম তো রয়েই গেছে, যে আমাদের যেটা সোশ্যাল রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধ বা রাষ্ট্রের জন্য যে দায়িত্ব, এটা তো আছে আমাদের। যে লোকটা কোয়ারেন্টাইন করাচ্ছি আমরা, তার তো বুঝতে হবে যেটা আমার নিজের জন্য না, শুধু আমি নিজের জন্য, আমার যে পরিবার তাদের জন্য তো দরকার। কারণ আমার মধ্যে জার্ম থাকতে পারে, আমি হয়তো ভাইরাসটা বহন করে আনছি, সুপ্ত অবস্থায় আছে,
আমার ছেলে মেয়ে বাপ মা এর মধ্যে ছড়াইতে পারে। ওখান থেকে পাড়া প্রতিবেশী, গ্রাম, সমাজ, রাষ্ট্র এই জিনিসটা যদি উপলব্ধি না করে তাহলে তো এই কোয়ারেন্টাইন সাকসেসফুল হবে না আসলে। এটা তো তার দরকার ছিল, প্রথমে বলা হচ্ছিল বা তাকে বলছে কিনা জানি না আমি, বাট ইটালি থেকে যখনই সে আসলো তারাই বা ছাড়লো কেন এটাও আমার কাছে কনফিউশন লাগে। বা তারা কেউ বলে দেয় নাই তোমার জায়গা কিন্তু এরকম থাকতে হবে। বাইরের অনেক দেশে ইভেন আমি জানি ইউকেতে আমাদের জানাশোনার মধ্যে কয়েকজন আছে, কানাডা যেয়ে দিচ্ছে না, বলে দিচ্ছে যদি আসো 14 দিন তোমায় কোয়ারেন্টাইন থাকতে হবে, এই ভয়ে যাওয়াই বাদ দিচ্ছে আর কি। তো এই লোকটা যদি না বুঝে যে আমার কোয়ারেন্টাইন মানে শুধু আমার জন্য না, আমি পুরো দেশটার জন্য, এটা যদি না বুঝে তাহলে তো এটা প্রবলেম তো হয়েই যায়। আলটিমেটলি তাই কিন্তু হচ্ছে, ওরা বেড়াচ্ছে, দাওয়াত খেতেছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, জিনিসটাই তো বুঝে নাই করে যে স্টোরি দেখছি। তাই তো স্যার আমার একটা প্রশ্ন, জি এই যে আপনি যেটা বললেন সে লোক যদি না বুঝে তাই তো সমস্যা। সে যদি না বুঝে এটা তো আমি বুঝলাম, সেটাই তো বুঝতেছি, ওইটাই বুঝতে আমি পারছি। যখন বুঝলাম সে বুঝছে না, আমার তো একটা ব্যবস্থা নিতে হবে। এটাই বলছি যে কাউন্সিলিংটাই মনে হয় একটা অভাব ছিল তাই কোয়ারেন্টাইন দেওয়ার আগে। কারণ ওরা আসলে একটা সত্য যে এই যে ইটালি যারা আছে এদেরকে হয়তো বলছেন একটু উচ্ছৃঙ্খল আচরণ কিন্তু করছে তারা, কারণ একটু লেট হয়েছে, একটু সময় কিন্তু লেগেই যায়। মানে তার বিক্ষোভ, তার উচ্ছৃঙ্খল আচরণের কারণে আমি উচ্ছৃঙ্খল- জনস্বাস্থ্যকে মানে 142 জনের জন্য বাকি 16 কোটি মানুষের সেটাই জনস্বাস্থ্যকে বলছি, সেটা তো ডেঞ্জার। তারাও তো একটা মানে একটা বিশাল আমি মনে হয় অন্যায় করছে, বুঝেই করুক আর না বুঝেই করুক। মানে লাস্ট রেজাল্ট তো বলছে সেখান থেকেও ইনফেক্টেড হয়েছে, এক শিশুর কথা আসছে। সম্ভাবনা তো আছে, প্র্যাকটিক্যাল তো তাই হয়েছে, আসলে তো হচ্ছে তাই। এবং ওরা হয়তো কিছু অব্যবস্থা আছে তাই বলে যে বিক্ষোভে যাবে, ভাঙচুর শুরু করে যা ইচ্ছা তাই করবে, এটাও তো এক্সপেক্ট না। ওরা তো একটা Right. সভ্য দেশ থেকেই তো আসছে, ইউরোপিয়ান দেশ থেকেই তো আসছে, সভ্যতা তো সামান্য কিছু শিখেও তো আসে নাই। কাজে যা খুশি তাই করবে, এটা তো করতে দেওয়া যায় না। সেটা বলেন যে আমাদের প্রিপারেশনের ত্রুটি ছিল, যে এটাকে হয়তো ঠেকাইতে পারে নাই, তারা এইভাবে বিক্ষোভ করবে বা মারামারি পর্যায়ে যে হই হুল্লোড় চলে যাবে, এইটা বোধহয় আমাদের যারা না, যারা স্যার, আমাদের এটা দায়িত্ব আপনি ছিলেন যেমন বললেন, হ্যাঁ এটা তাদের বোধহয় তাদের এই এতটা বুঝতেই কিছু- পারে নাই বা আজ করতে পারে নাই। না না সেটা আমি মানলাম, তাদের ইররেসপন্সিবল আচরণ ছিল। পাশাপাশি Exactly তাই, হ্যাঁ। ছিল। পাশাপাশি আমি যদি দেখি, আমি সকাল 10টায় এক গ্লাস পানি পাইলাম, এক বোতল, আমার সাথে 15 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, দুপুর পর্যন্ত আমি দাঁড়াই রইলাম। আমার বসারও একটা ব্যবস্থা করা হইলো না। ওই যে আগে যারা কোয়ারেন্টাইন ওখানে ছিল, এরপরে বালিশ টালিশও চেঞ্জ করে নাই, মানে যেভাবে ছিল চলে গেছে ওইভাবে রয়ে গেল। তার যদি একটু খাওয়ার ব্যবস্থা বা একটু বসার ব্যবস্থাও করে, একটু ঠান্ডা মাথায় ভাবতে পারে, তাকে তো ওই সুযোগটা আমরা দিই। এই অব্যবস্থাগুলো হয়ে গেছে আসলে মানে একবারে রাখবে, এটা মেন্টালি ইভেন রিলিজ। ইভেন এই অব্যবস্থাটাও খুব মানে দৃষ্টিকটু হয়েছে বা চোখে পড়েছে যে পুলিশের যারা নিরাপত্তা কর্মীরা ছিলেন, যারা তাকে আটকাচ্ছেন, তার নিজের কোনো সেফটি ছিল না। তারা কাছে যাচ্ছেন, ধরছেন, সরাচ্ছেন। ইনফেক্টেডই হয়ে গেছে। রাইট, সেটাই তো বলা। কারণ ওটা তো সব ওপেন দেখলাম, যারা থামাচ্ছে। মানে এসব ক্ষেত্রে যেটা হয় সব বলে গভর্নমেন্টাল কম্প্যাক্ট, মানে বাংলাতে সামগ্রিক সরকার হয়ে যায়, সবাই মধ্যে ওই স্পিরিটটা চলে আসে যে দেশের এখন অবস্থায় এখন আমাদেরকে এই করতে হবে। আমার এখনো ধারণা যে আমরা যেহেতু দেশের মধ্যে ওইভাবে হয় না, আমাদের মনের দিক থেকে আমরা ওই রকম ভয় ভীতি পাচ্ছি না। যখন সেই রকম ভয় ভীতি বন্যা হলে যেমন দেখা যায়, এটা কি বলার সুযোগ আছে? ভয়ভীতি এখনো তো ভয় যে আশপাশে নাই, আমার না, লক্ষ্য ভয়ভীতি করছিল মানুষের ভয় মধ্যে, কিন্তু আছে। আশপাশের পাশের লোকটা কাশলে এক ধরনের চিন্তা হচ্ছে। না আপনি বলছেন না, না ঠিক আছে, মানে একেবারেই না এটা বলা যাবে না, হয়তো কিছু আচ্ছা লোকের বলছি নাই, তাই না? যার কিছু কাছে লোকের নাই। একদম কাশছে, যার বাড়ির, সে হয়তো একটু ভয় পায়। সে তো হচ্ছে। বাংলাদেশে যক্ষা রোগীদেরকেও ভিন্ন করে থালা প্লেট আলাদা করে দিত, কিন্তু ওইভাবে যে ভয় ওটা ইচ্ছে না। মানে ইভেন আমি একটা ইন্টারভিউতে দেখলাম যে একজন গ্রামের মানুষ বলছে যে সে এতদিন পর দিয়ে বিদেশ থেকে এসেছে, কাছে এলো, সালাম দিল, হাত বাড়ালো, এখন কি করব, আল্লাহর নামে হ্যান্ডশেক করে ফেললাম। এটাই, হয়তো হচ্ছে তো। এটা হয় এই কালচারের বাইরে তো আমরা তো কালচারের বাইরে যাব না। এই কালচারকে আমরা জানতাম না যে আমাদের বাঙালিদের কালচারটা এই, সেক্ষেত্রে আমাকে করতে হবে এটা যদি কি? বজ্র আটুনি হয় তাহলে আবার ফোসকা গেরো হয়ে যেতে পারে। আমি এই শুক্রবারে নামাজ পড়ছিলাম এই সিউডি মসজিদ, তো আমি যখন সেজদা দিতে গেছি আমি দেখলাম যে এই যেটার উপরে আমি সেজদা দিচ্ছি এটা তো অনেক কিছু এখানে থাকতে পারে, তাহলে আমি কি করবো? আমি কি হয় নামাজ পড়বো না? না, বাংলাদেশে তো এটাও সম্ভব না। আমি তো আল্লাহর উপর ভরসা করে কিন্তু আল্লাহর উপর ভরসা করতে আল-আকসা মসজিদের নামাজ আপাতত ওরা তো বন্ধ বাইরে করেছে। আছে, এখন মক্কা তো করেছে। আমাদের তো সেরকম ইরানে বন্ধ করেছে, Right. এখন আমাদের কি আরেকটা- সেই ইরানে তো attitude আছে? ছড়িয়েছে একটা ঘটনা এই যেটা এর ঘটছে সেটা হলো আসলে সেদিন তো একসাথে অনেকগুলো লোক আসছে, জি। এর আগে থেকে ডেইলি আসছে, রোগ কিন্তু আসতেছিল জি। এবং তাদেরকে ওইভাবেই কোয়ারেন্টাইনে রাখা হচ্ছিল। আসলো, টেস্ট করা হলো, সন্দেহ হলে তো আলাদা করা হয়, জি। তখন টেস্ট করা হয় তার করোনা আছে কিনা। আর যাদের তো তারা তো যে ফর্ম ফিল আপ একটা করে ওই লার্জ স্কেলে আসাতে একভাবে কিন্তু ডেইলি কিন্তু চলছে, এটা কিন্তু সেদিন একসাথে 142 জন আসাতে
এইটা না, আর সামাল স্যার, দিতে এটাই পারেনি বলি, আমি আসলে। যত জানি তাই একটা না? value চলছিল আছে। 142 জনকে এটা বড় ফিগার। এটা বড় ফিগার এটা কেমনে না, আমি তো বড় figure মনে করি সেই না। সেন্সে না। তারপরে না, না, বিকেলে আরো এয়ারপোর্টে কয়েকজন ম্যানপাওয়ারের তুলনায় একটু ধরলাম বড় তুলনামূলক ফিগার, তাহলে আমি ওইভাবে ব্যবস্থাটা নেই। জাহিদুল হাসান পিন্টু সেখানে আছে আমার মানুষের কথা বলছে, আমার গণমাধ্যম কর্মীরা না, না। কতটুকু আমাদের গণমাধ্যম কর্মীরা সেখানে গিয়ে রিপোর্ট সেই- করছেন, কাছে যাচ্ছেন, এটা- তাদের এটা আমি তাদের আসছিলাম। সেফটি মেজারমেন্ট কি তারা করছে? ঝুঁকির মধ্যে দিয়ে Right, তারা যে সে- গেছে, শোনেন, জি, এটাও কিন্তু আপনি ভয় ছিল আসলে। এই বিষয়টা যেহেতু উঠাইছেন, এটা নিয়ে কথা বলা উচিত। জি, এই যে 3 মাস ধরে এটা চলছে, একমাত্র আমার জানা মতে বাংলাদেশের গণমাধ্যমই এই বিষয়টাকে আপনার ওই যে কোনো গাইডলাইন তৈরি করে নাই। রাইট। অলরেডি বিবিসির গাইডলাইন, এপির আপনার স্টাইল বুক, আপনার এপির স্টাইল বুক সব রেডি। এই যে আমাদের যে নিরাপত্তা নিয়ে যারা কাজ করে, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, তারা বিশাল একটা গাইডলাইন বানিয়েও ফেলছে যেটা ফলো করতে হবে। আমরা এই জায়গায় যাচ্ছি না, এটা নিয়েও কথা বলার দরকার আছে। এটা একটা। আরও হলো ওই আমার মাধ্যমে তো ছড়াতে পারে না এই জিনিসটা, আমি বলে যাচ্ছি কিন্তু আমি কিন্তু ওই কাজটা এবার করছি। আমি তো আজকেও টেলিভিশনে দেখলাম সামনে গিয়ে একজনের ইন্টারভিউ করতেছে। এগুলো হচ্ছে কিন্তু। হ্যাঁ, তো হচ্ছে। এই যে সে অফিসে আসলো, সে বাসায় গেল, এই যে আমি আপনার অফিসে ঢুকলাম বা আমি আবার অফিসে ঢুকি, আমি আজকে আমার একটা ইউনিভার্সিটির ক্লাস নেই, আমার আঙ্গুল দিয়ে বায়োমেট্রিক দিয়ে যেতে, ওটা বন্ধ করে দিছে। এখন কার্ড পাঞ্চ করে যেতে হবে। আমার টেম্পারেচার মাপলো, তারপর আমাকে স্যানিটাইজার দিল, আমি করে আসলাম। আবার আমার অফিসে যখন আসলাম আবার আমার এগুলি কিছুই নাই। আমি বললাম যে এই যে সাংবাদিকরা আপনার এই শুধুমাত্র কাভারেজের বিষয় না, সাংবাদিকদের আরো কিছু দায়িত্ব ছিল Right. এখানে গণমাধ্যমে। সেই জায়গাগুলো সেই কথা বল- দায়িত্বটাও আমি দেখি ঘাটতি আছে। এই সে বিষয়ে কথা বলবো, তবে আপাতত একটা বিরতি নিই। বিরতির পর এসে আসলে অনেক কিছু জানার আছে। এবিএম আব্দুল্লাহর কাছ থেকে কোয়ারেন্টাইনের পদক্ষেপগুলো জানা হলো না, সেটা একটু জানবো। পাশাপাশি এটা একটু জানা দরকার, কেউ কোয়ারেন্টাইন না মানলে, স্বেচ্ছা কোয়ারেন্টাইন বলেন, হোম কোয়ারেন্টাইন না মানলে কি করা যেতে পারে, কি ভূমিকা নিতে পারে, সেই আইনটা আসলে কতটুকু প্রয়োগ করা যেতে পারে, সেটা বিষয়ে তো দেখছি যে কোনো জায়গায় সিভিল সার্জন জানেনই না যে তার এখানে একজন রুগী এসছেন। যাই হোক, আমি সেই বিষয়ে বা সাসপেক্ট কেউ এসছেন সেই বিষয়ে কথা বলবো, তবে তার আগে নেব ছোট একটা বিরতি। ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। ডাক্তার আব্দুল্লাহ, যেই প্রশ্নটি বিরতির আগে রেখেছিলাম সেটা হচ্ছে যে কোয়ারেন্টিনে কি কি ধরনের পদক্ষেপ নেবেন একজন যারা এখন বাইরে আছেন, বা আশপাশের মানুষও কিভাবে এই বিষয়টাকে খেয়াল রাখবে? আচ্ছা, প্রথমত আগেও একটু বললাম আমি যে কোয়ারেন্টাইন কাকে বলে, যে যাকে কোয়ারেন্টাইনের অনেকে কিন্তু আবার ঝামেলা লাগায়, আইসোলেশন কাকে বলে, কোয়ারেন্টাইন কাকে বলে। জি। আইসোলেশন মানেটা হলো উনি কিন্তু রুগী, আক্রান্ত ব্যক্তি, তার লক্ষণ আছে, তাকে বাসায় বা হসপিটাল তাকে রাখতে হয় আইডিয়ালি, ওকে এটাকে বলে আইসোলেশন, উনি কিন্তু আক্রান্ত ব্যক্তি। আর কোয়ারেন্টাইন মানে হলো মানুষ কিন্তু সুস্থ, আমরা জানি না তার মধ্যে ভাইরাস সুপ্ত অবস্থায় আছে কিনা, কিন্তু তার কোনো লক্ষণ নেই, উনি টোটালি ভালো মানুষ, তাকে যে আমরা তার যেখানে রাখবো এটাকে বলে কোয়ারেন্টাইন। এখন কোয়ারেন্টাইনটা হোমও হতে পারে, ইনস্টিটিউটে হতে পারে। সাধারণত হোমে করলে ভালো যদি রুগী কোঅপারেট করে, আর নাহলে তো ফোর্সফুলি ইনস্টিটিউশনে করতে হবে। আমরা যে যেমন 312 জন হজ ক্যাম্পে রাখা ছিল, এরকম তো করা হয়েছে আমাদের। তো আইডিয়ালি তাকে বুঝাইতে হয়, তাকে সেটা বুঝতেই হবে। তার খাওয়া দাওয়া চলাফেরা তার ঘরের মধ্যেই, খাওয়া দাওয়া বাইরে থেকে দিয়ে যাবে, দরজার সামনে রেখে যাবে, ঢোকানো যায় নিবে, ওখান থেকে সে নিয়ে যায়, দোকানের লোক কিন্তু ভিতরে যায় ঢুকবে না। সে তার আলাদা টয়লেট ব্যবহার করবে, তার জিনিসপত্র ব্যবহারে টয়লেট তার ধরনের যে থালা বাসন, যা টাওয়েল যাই বলেন, এটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এটা ইভেন তার ছেলে মেয়ে বাপ মা কেউ তার কাছে যাবে না, ঢুকবে না, কোনো কথাবার্তা কিচ্ছু হবে না আর কি। এইটা হলো রিয়েল কোয়ারেন্টাইন। কারণ তাকে বুঝতে হবে এটা তার নিজের জন্য, ফ্যামিলির জন্য, দেশের জন্য, পরিবার সবার জন্য দরকার। এখন আমাদের দেশে যেটা বললেন যে কালচারটাই তো আমাদের অন্যরকম। একদিন পরে বিদেশ থেকে আসলো, বাপ মা আদর করতে গিয়ে একেবারে, কেউ শুনলাম শ্বশুরবাড়ি দাওয়াত খেতেছে, বেড়াইতেছে, ঘুরতেছে, মিষ্টি দোকানে গেছে, ইয়ের দোকানে গেছে। ইভেন যে প্রথম যে কেসগুলো 3টা রিপোর্ট হলো, 2জন তো ইটালি থেকে আসছে, ওরা নাকি বাইরে সব জায়গায় ঘুরে বেড়েছে, তার দোকান আছে ওখানে বসছে, মার্কেটে গেছে, নদীর পাড়ে ঘুরে বেড়েছে, সে মুন্সিগঞ্জে গেছে, তার লোক আসছে এই বাসায়, সে একটা কোঅপারেট করছে। তাকে বলা হয়েছিল যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে কিন্তু সাথে সাথে জানাবে। সে কিন্তু আলটিমেটলি যখন লোকদের সাথে সাথে জানাইছে এটা ঠিক, তারপরে আইডিসিতে গেছে, তার টেস্ট করে দেখেছে পজিটিভ, তখন সাথে সাথে তাকে আইসোলেট করা হয়েছে। কিন্তু ইতিমধ্যে যেটা আমাদের ভয়, যে কতজনকে যে ছড়াইছে সেটা তো আল্লাহ জানে, তা কিন্তু বলা হয়েছে, কিন্তু সে কোঅপারেট করে নাই আর কি। জি, সাদাত হোসেন, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মানুষগুলোর সব ধরনের
ঠিকানা নেওয়া হয়েছে, সেটা জানা যাচ্ছে সে কোথায় আছে, কিন্তু সে কোয়ারেন্টিনে আছে কি না সেটা সেখানকার সিভিল সার্জন থেকে শুরু করে জেলা প্রশাসক থেকে শুরু করে সবাইকে ইনফর্ম করা আছে। কিন্তু অভিজ্ঞতা বলা হচ্ছে যে তারা ঘুরছেন ফিরছেন, তাহলে কি প্রস্তুতি কি হলো, মোকাবেলায় কি হলো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি আসলে এই লোকগুলোদের কোয়ারেন্টাইন না মানে? আমাদের যারা সরকারি কর্মকর্তা বলেন অথবা লোকাল বডিরও কর্মকর্তা বলেন, দেখেন তারা এসব জিনিস সিরিয়াসলি নেয় না। তারা ক্যাভালিয়ার ফ্যাশন, বাংলাতে যদি বলেন ফালাই ছড়ায় কাজ করে। তারা মনে করে ঠিক আছে। আর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে গেছে, জেনেছে শনিবারে যে এটা সিরিয়াস একটা ব্যাপার। যখন জানছে সেখানে যেই অফিসাররা গেছে তারা শনিবারে 10টার দিকে গিয়ে তারপরে 2টার সময় তাড়াতাড়ি করে খাইতে চলে গেছে বাড়িতে। যে একটা রিজার্ভ চুরি হয়েছে তার ওটা গায়ে লাগে না। আর এখানে কোয়ারেন্টাইনে আপনি সিভিল সার্জন এগুলি ঘুরে ঘুরে দেখবে। যদি ওই যে অ্যাপস ট্যাপস এগুলি বানাইতে পারে সেগুলি আর একটু উন্নত সংস্করণ, তখন তো দেখলে সে এগুলি খেয়ালও করবে না। সে আছে তার তাইলে। বাংলাদেশের লোক হচ্ছে সবাই নিজের তাইলে আছে, তা সে এগুলি করবে না। আসলে যদি সত্যিকারভাবে মিন করেন তাহলে ওই ছেড়ে দেওয়ার হয় না। আমাদের বাড়িগুলিও তো ওইভাবে না, একটা ঘরের মধ্যে হয়তো তার রুমই আছে 2টা বা 3টা, তো আপনি যে তাকে এক ঘরে রাখবেন আর ইয়েতে তো তারই ছেলে মেয়ে বা মা বাপ হয়তো আছে, ওরা আসতেছে করার জন্য, সেও হয়ে যেতেছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে তো আমরা দেখছি গাজীপুরেও তো রীতিমতো রাত্রে বিক্ষোভ করে তালা ভেঙে বের হওয়ার মতো সেটা তো প্রাতিষ্ঠানিক যেটা সেটা হলো উচ্ছৃঙ্খল আচরণ। সেটা যদি করে থাকে, বিক্ষোভ যদি করে থাকে, তাহলে আমি বলবো যে আমাদের প্রশাসনের এটা ব্যর্থতা, বা যেটাকে আমরা বারবার একই কথা বলছি যে ম্যানেজমেন্ট ডেফিসিয়েন্সি আছে বলে এটা হচ্ছে। না হলে যখন আপনি গাজীপুরের মতো জায়গাতে একটা আইসোলেট জায়গাতে বিক্ষোভ করার চান্স পাবে কোথায়? আমাদের র্যাব এবং এফিবিয়ানকে আমরা তো এগুলি হ্যান্ডেল করেছি, দেখেছি। দেখলে কেউ উচ্ছৃঙ্খল আচরণ করতে আর সাহস করে না। র্যাবের একটা এরকম দেখাইবে যে ঠান্ডা ওরা চুপ করে মাটিতে বসে থাকবে। তো এগুলি হচ্ছে সুযোগ দিলে আপনিও উচ্ছৃঙ্খল হন, আমিও উচ্ছৃঙ্খল হই। সুযোগ দিলে আপনিও যাওয়ার সময় যদি ইম্পিউনিটি পান যে আমার কিছু হবে না, তখন একটু চিৎকার করবেন। জাতীয় স্বার্থ বা জাতীয় জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে কোনো না স্পেশালাইজড ফোর্সের না, এটা করে না, এটা করে না। এই অভ্যাসটা তো আমাদের নাই। সেই জায়গায় বলছি যে আমাদের জনস্বার্থের কথা চিন্তা করে কি স্পেশালাইজড ফোর্সের দিকে মনোযোগী হওয়ার কথা করা এই উচিত জায়গাটা কি? শুধু আমি মনে করি না হ্যান্ডেল করে, কারণ অনেক বিষয় তো মানে স্পেশালাইজড না, আপনার স্পেশালাইজড ফোর্স তো লাগবে, বা কোয়ার্সিভ আউটফিট আপনার রাখাই তো হয়। এজন্য যে কোয়ার্সিভ আউটফিট সবসময় যে প্রয়োগ করতে হয় তা নয়। এটা কতগুলি শো অফ স্ট্রেংথ বলে না, ডেমনস্ট্রেশন। যখন দেখবে যে ঘরের চারপাশে, বাংলাদেশে তো চালাক বাংলাদেশিরা, যখন শুনবে যে ঘরের চারপাশে লোকজন দাঁড়াই গেছে কি আছে, তখন ভিতরে চুপ করে যাবে। দেখেন, বা আমরা তো দেখি অত সাহসী না। জি, জাহিদুল হাসান পিন্টু। না, আমি বলছি যে ধরেন যাদেরকে ছেড়ে দিলেন, রাখতে পারি না, এটা তো একটা ব্যর্থতা গেলই। যাদেরকে ছেড়ে দিয়েছি তাদেরকে আপনার নজরদারিতে আনার শুধুমাত্র আপনার সিভিল সার্জন বা হেলথ মিনিস্ট্রি এটা সম্ভবই না। তো এই জায়গাটায় যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট পাওয়ারে, পলিটিক্যাল পার্টিকে কাজে লাগাতে পারতো। তার তো ঘরে ঘরে কর্মী আছে না, থানা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ইউনিট আছে। তারপরে আপনার লোকাল গভর্নমেন্টকে কাজে লাগাতে হয়, স্থানীয় ইউপি মেম্বার, চেয়ারম্যান, যে এইগুলোকে ফলো করবা। আমি তো বললাম এগুলি তো একটা সম্মিলিত কমিটি। কিন্তু আপনার এটা রাজনৈতিক দলের কর্মীরা কি এই ধরনের স্বাস্থ্যগত ব্যাপারে ততটা প্রশিক্ষিত? প্রশিক্ষণের বিষয় না তো, তাহলে নজর রাখা। এটা নজর রাখা, নজর রাখার ব্যাপার, নজর রাখার জন্য আপনার আছে ফোর্স তো আছে, যেটা হচ্ছে গভর্নমেন্টের রাষ্ট্র থেকে নির্ধারিত ফোর্স আছে। সেক্ষেত্রে আবার একটা রাজনৈতিক দলের লোক নজরদারিতে রাখবে কে কোন ধরনের, বা থানা স্বাস্থ্য বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কিভাবে টেম্পো যে মানুষের মধ্যে ওই জিনিসটা ছড়িয়ে যায়, ওটা পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল ফোর্স, এটা সম্ভব না। এটা আমি জানি না। এরকমও যেমন আমি বললাম যে লোকেরও দায়িত্ব, তার ফ্যামিলিরও তো দায়িত্ব, আশেপাশে ইভেন যে এলাকার যারা লোক তাদেরও তো যদি এই নলেজটা থাকে, ওরা যদি জানে এই লোক ইটালি থেকে আসছে, তারও কিন্তু দায়িত্ব দূর করে তারা ঘরে বন্দি করে রাখতেই হবে। এদেরকে সবাইকে ইনভলভ করা দরকার। সবাইকে ইনভলভ না করলে এটা তো পারবেন না আসলে। তবে ওই যেটা আছে, আইন আছে, আইনের প্রয়োগটা যদি একটু জোরে সোরে না করা হয়, পানিশমেন্ট, কারাদণ্ড বলেন, জরিমানা, এগুলো কিন্তু আছে। কিন্তু যে লোকটা আসছে তারা তো একটা মনোভাব দেখা দিচ্ছে, তারা তো চিৎকার করে বলছে যে আমার দেশ, আমি এসেছি এখানে, আসাই কি আমার জন্য অপরাধ হলো কিনা, আমি প্রবাসী থেকে। তাহলে তার আর বের হওয়ার ইচ্ছা কথা না, এটা যে মিন করে বলে তার তো ওখানে থাকার কথা। সে বুঝেই না,
এটা না বুঝেই বলছে যে আমার যেটা দরকার ওইটাই সে বোঝে না, কাউন্সেলিং হয় নাই তার। জি, আইন প্রয়োগের বিষয়টা তাহলে কি আইন প্রয়োগ কি দু একটা উদাহরণ তৈরি করা যেতে পারে নাকি যে না, যাতে মানুষ আজকে তো দেখলাম সচেতন হয়? এখন একজনকে যেহেতু 10,000 মুখের টাকা কথা কাজ জরিমানা হচ্ছে না। করেছে। একজনকে জরিমানা করা হয়েছে। তো এইটা প্রচারটাও বেশি দরকার, যে আইন আইন অমান্য করলে কি হবে। শুধুমাত্র আপনি আইন অমান্য করলে যে পুলিশ দিয়ে ধরে এনে জেল জরিমানা দিবেন, আপনি তো জেলও দিতে পারেন, জেলেও পাঠাইতে পারবেন না। হ্যাঁ, আপনাকে তো আবারই জেলে দেওয়া রিস্কি হয়ে গেছে। জেলে পাঠাইতে পারতেছে না। জেলমেটটা তো বিদ্রোহ করবে যে ওই যে ঢাকা মেডিকেল একটা মেয়ে মারা গেল না জাস্ট আতঙ্কে, বলছি যে জেলে গেল তো আরেকজন আতঙ্কে বড় যে ইয়ার রোগী আছে, আপনি জানেন। জেলে করলে এরকম জেল ওইভাবে না, তৈরি না, করে না, জেলে জেলে দিতে না, হবে, তাই না? দেওয়া যাবে না তা জেলে না, এখন করতে হবে। সম্ভব না। হাই সিকিউরিটি এটি ওগুলি আইসোলেশন ওয়ার্ডের খুব ভালো আছে, জেলে ওরকম পারবে management কতক্ষণ লাগবে, manage করেই জেল করতে তো হবে। মানে 1 লাখ বা কোনো একটা ইয়েকে নিয়ে ডিক্লেয়ার করে দিবে। জেলে কন্ডেম সেল ছাড়া আপনি কিভাবে তারা আলাদা রাখবেন? ওখানে তো সে অলরেডি আমার 40,000-এর জায়গায় 88,000 বন্দী। ও সেটা বলে, কিন্তু এমনি জেল তো ইচ্ছা করলে আপনি সাব ডিক্লেয়ারও করতে পারেন, সাব জেল হিসাবে। সেইটা আমি সেটাই বললাম, মানে কোথাও আপনি রেখে ওইটাকে বললাম জেল তো, ঘোষণা যদি করা। একেবারে এগুলি জাতীয় পর্যায়ে ওইরকম শক্ত ডিটারমিন্ড এবং যেটা গভর্নমেন্টাল কম্প্যাক্ট, আমি বারবার বলছি, সবাই মিলে যখন ফিল করবে তখন দরকার হলে আপনি ভাষান্তর কিন্তু নিয়ে যাবেন। ফিলের বিষয়টা যদি আর সামনে আনি তাহলে আমাদের তো এই বিষয়টা খুব জোরে সোরে আসছে যে আমরা হাসপাতালগুলো জেলা উপজেলা বিভাগীয় পর্যায়ের হাসপাতালগুলো কতটুকু প্রস্তুত হলো। আমরা সর্বশেষ একটা শীর্ষ দৈনিকে যদি পত্রিকার রিপোর্টও দেখি, সেখানে রাজধানীর একটা নামকরা হাসপাতালের যে চিত্র, সেখান থেকে রোগী পালিয়ে গেল, যাকে বলা হচ্ছে তার মধ্যে করোনার সর্ব ধরনের লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে। সেই জায়গাতে গিয়ে দেখা গেল যে ওইখানে বলা হয়েছিল আজ থেকে 10 দিন আগে তাদের আইসোলেশন ডিপার্টমেন্ট রেডি, কিন্তু পরে গিয়ে দেখা গেল সেটা রেডি হয়নি এবং সেই বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে নিতে রোগী এটা তো টেকনিক্যাল প্রবলেম না, অ্যাগেইন ম্যানেজমেন্ট প্রবলেম। তার রোগী পালাই যায় কেমনে? এখন রোগী তো আমাদের কোর্ট কাছারির থেকেও পালাই যেতেছে। Right. তো এইগুলি তো আমাদের ম্যানেজমেন্ট প্রবলেম। আমি বারবার বলছি, আমাদের মেইন প্রবলেম এটা স্বাস্থ্যর ক্ষেত্রেই আনেন, শিক্ষার ক্ষেত্রেই আনেন, রেলওয়ের ক্ষেত্রেই আনেন, ঘুরে ফিরে কিন্তু প্রবলেম এক জায়গায়। আমরা ম্যানেজমেন্ট ইয়েটাকে গুরুত্ব দিচ্ছি না। এটা মনে করে যে এটা বোধহয় কাঠখোট্টা জিনিস, সেটাকে ইয়ে করবে। তাকে যে আপনি যে বলছেন বিভিন্ন এই যে এত হাসপাতাল আছে, তার মধ্যে অনেক হাসপাতাল আছে আন্ডার ইউটিলাইজড, আপনি পাবেন। আর ঢাকার আশেপাশেই তো বড় বড় হাসপাতাল আছে, তো তার মধ্যে থেকে একটাকে অর্ধেক খালি করে ফেলা যায় না? এবং এগুলি দূরে, এমন না যে লোকালয়ের মধ্যে, লোকালয়ের থেকে বেশ দূরে দূরে বড় বড় হাসপাতাল আছে বিভিন্ন। তাদের ডাক্তার বলে 4টা না 6টা হাসপাতাল তো যেটা আছে, রুগী তো অত হয় না। যেমন কুয়েত মৈত্রী, আগে তো 3 জন ছিল, ভালো হয়ে চলে গেছে, মানে 5 জন ছিল, এখন তো আছে। এমন না যে হাসপাতাল জায়গা নাই, তা তো না, তা তো নয়। ফিল আপ তো আর জায়গা তো আছেই, ওইটা আছে, আইডিএইচ আছে, ইভেন রেলওয়ে হসপিটাল সম্বন্ধেও কিন্তু কথাবার্তা যে রুগী থাকে না, ওটাও ব্যবস্থা করে, কিন্তু সেটা তো না। যেমন যেটা পালিয়ে গেছে বললেন, ওটা তো আসলে তখন ডায়াগনোসিস হয় নাই, রুগী কিন্তু না জেনেই তো গেছে। কারণ করোনা রুগী, ইভেন আমি কয়েকবার বলছি, তাকে জেনারেল হসপিটালে ভর্তি করা উচিত না, কারণ জেনারেল হসপিটালে ভর্তি হলে তো ছোয়াবে সারাটাই, এত সারাটাই ছড়াবে। আর যদি রুগী শুনে, কেউ শুনে এখানে করে, অর্ধেক রুগী পালায় এমনি চলে যাবে। আউটডোর আমাদের রুগী ঘিস ঘিস করে, সুতরাং ওইটা আসলে বিফোর ডায়াগনোসিসে কিন্তু গেছে, সন্দেহ হচ্ছে, কিন্তু কনফার্ম না করে তো আপনি বলতে পারছেন না তার করোনা আছে। কিন্তু হয়তো কান্না ঘুষা করতে করতেই রুগী ভয়ে সে তো অ্যাডমিট হয়েছিল ওখানে, সে বাহারাইন ফেরত, তার জ্বর সর্দি শ্বাসকষ্টের কথা বলা হচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং হলো যে হাসপাতালের যেসব চিকিৎসক এবং নার্স তাকে সাসপেক্ট করতেছে যে তার লক্ষণগুলো আছে, সেখানে গিয়ে দেখা গেল তাদের পিপিই নেই, মানে যে ধরনের উপকরণগুলো থাকার কথা যেগুলোকে নিয়ে পরিধান করে তার রোগী দেখবে, সেগুলো নেই। তার মানে চিকিৎসকরাও কি সেই ধরনের প্রস্তুতির মধ্যে রাখলাম, বা তাদেরকে যে ধরনের উপকরণগুলো দেওয়া দরকার সেগুলোকে আমি পৌঁছাতে পারলাম? আসলে জেনারেল হসপিটালে আছে, চলছে কিছু কিছু, কিন্তু ওই জায়গায় যাওয়ারই কথা না, সেও কেউ রেডি ছিল না এইভাবে। কারণ আপনি ইভেন যে কোনো মেডিকেল কলেজ, শুধু ওই জায়গায় না, জেনারেল মেডিকেল কলেজ যে কোনো বা হসপিটালে করোনা রোগী রাখার নিয়মই নাই। এমনি বলা হচ্ছে রাখা হয়েছে যদি ইমার্জেন্সি, কারণ একটা হসপিটাল তো আছে, ওখানে অন্য কোনো রাখাই তো হয় না। যে কীভাবে সে কীভাবে ঢুকলো, কিংবা কি হাইড করলো কিনা, ওই কথাগুলো আগে বলছে কিনা, কারণ কেউ যদি জানতো বা সন্দেহ করতো তাহলে ওকে কিন্তু ভর্তি করা হতো না ওখানে। তাহলে ওখানে আইসোলেশন ডিপার্টমেন্টটা খোলার অর্থটা কি? তাকে আলাদা করে রাখে না? একটা hospital isolation একদম খালি আসলে- করে ফেলা যায় না।
করা যায়, করা খালি তো করা হয়েছে। আমরা সেটাই বলছি, এটা একদম খালি করে ফেলবে, সেখানে টোটালি দিবে। খালি, ওটা টোটালি কোনো রুগী রাখা হয় না, মানে আইসিইউ করা হয়েছে, তো ডায়ালিসিস সেখানে করা পাঠালে তো হয়। ওটা জানতোই না, জানতে জানতে রুগী চলে গেছে আসলে। আমি তো সারপ্রাইজ, মানে ভর্তি করলো কেন, ওখানে কিছু না কোয়ারেন্টাইনে না রাখা যেত জেনেই না? ভর্তি করছে না। সেটাই বলছি, না জেনেই কোয়ারেন্টাইনে তো ওইখানে তো রাখা যাইতে পারতো। না, এটা কোন কোয়ারেন্টাইনে হসপিটাল রাখা আপনি হয়তো বলছেন? যেত, কিন্তু আসলে উচিতই না। না, এটা কোন হসপিটাল? এটা যে কুয়েত মন্ত্রী বলবেন? না, সোহরাওয়ার্দী সোহরাওয়ার্দী। হাসপাতাল, সরকারি হাসপাতাল তো জেনারেল হসপিটালের পার্ট না। ওটা জেনারেল হসপিটাল হ্যাঁ, তো ওইখানে আলাদা করে কেউ না, করবে? কিন্তু ওই জায়গায় রুগী কুয়েত মন্ত্রী বোধহয় খালি বেশি। টোটালি খালি, কোনো অন্য কোনো রুগী নাই, 200 বেড আছে, 100 বেড ছিল, 200 করা হয়েছে, ওখানে তো জায়গা আছে। জায়গা কিন্তু আছে। আমার ধারণা কিন্তু ভর্তি তো কেউ তো বুঝতে পারতো, বাইরে ও বোধহয় হাইড করছে, যে করোনা হতো তাহলে তো ভর্তি করে ওদের সাথে সাথে পাঠাই দেওয়া হতো। বলে নাই। এটা বুঝে নাই বা বুঝতে, এত অনেক রুগী আমাদের, এত রুগী হয়তো ওই হিস্ট্রিতে কথা বলতে বলতে এই ঘটনা, এমনিও কিন্তু রুগী পালায় আমাদের, জেলখানা রুগীও কিন্তু রাখলে পালায়, এরকম হিস্ট্রি কিন্তু আমি আছে। বলছি আমাদের ম্যানেজমেন্টে ইয়ের থেকে, কোর্ট থেকে আসামি পালায় চলে যায় না। জেনারেল ওয়ার্ড শুয়ে আছে, কে কোথায় বললে এদিক ওদিক গেলে কে দেখে এসে, কিন্তু সে যদি ওইভাবেই সত্যি হচ্ছে। সত্যি করোনায় আক্রান্ত হয়ে থাকে, তাহলে তো সে অনেক তাকে জায়গায় তো এখন হাসপাতাল তাকে থেকে ধরে বেরিয়ে দেওয়া গেছে, মানে সে অনেক জায়গায় ইনফেক্টেড করতে করতে গেছে। করবে। এটা তো জাস্ট অ্যাজাম্পশন, হতেও পারে করোনা নাও নাও হতে হতে পারে, পারে, অবশ্য সেটা কারণ একটা এমন বলা রোগী এই কারণে আসতেছে। তাকে তো ইমিডিয়েটলি ধরে আনা উচিত। করবে, আনা এটা উচিত তো আসলে, developed খুঁজে- country তে- খুঁজে হয়তো বাইর করবে আর কি। ডেভেলপড কান্ট্রিতে এইডসের রোগীরা এরকম অনেক ছড়ায়, এটা তো শিক্ষিত লোক তারাও ছড়ায়, এবং এদের পানিশমেন্ট ধরা পড়লে, আপনার কেস টেস দেখেছেন, ফিল্ম টিল্মে এগুলি আসে যে যারা এইটা করেছে তাদেরকে ধরেছে এবং তাদেরকে পানিশমেন্ট না, দিয়েছে। কিন্তু কথা যে হলো সে যেগুলো অন্যদের বললেন এটা কিন্তু কনফার্ম কেস না, আপনি উইদাউট কনফার্মেশন আপনি বলতে পারবেন না। কারণ যে আইডিসিআরে সর্দি কাশি আক্রান্ত রোগী টেলিফোনের জ্বালা এরা শেষ, সর্দি কিন্তু বাংলাদেশে কার না হয়, ওটি কি আর করোনা হলো নাই তো, কিন্তু হচ্ছে। এখন মনেই করে মানুষ যে আমার সর্দি কাশি হইলে, শ্বাসকষ্ট হইলেই বোধ হয় করোনা, নাও তো হতে পারে। ইভেন যে ঢাকা মেডিকেল যে মেয়েটা মারা গেল, তাকে তো সন্দেহ করছিল যে করোনা হলো কিনা, কিন্তু পরে কিন্তু তার টেস্ট নেগেটিভ, আসলে কিন্তু তার করোনা হয় নাই, সন্দেহ করে মারাই গেল। মারাই গেল, ভয়েই মারা গেছে, অস্ত্রে কিভাবে মারা গেছে মানে যাই হোক না না, মারা গেছে। সন্দেহের পরে তো আর কেউ তার কাছে যাচ্ছে না। সেটাও ঠিক, কিন্তু কিন্তু টেস্ট হোক করতে না হোক, করতে একটা হাসপাতালে অ্যাডমিট হবার পরও রোগী সেখান থেকে বেরিয়ে গেছে, পালিয়ে গেছে। যাই হোক, আলোচনা করতে হবে আরো। যায়। নেব ছোট্ট একটা বিরতি, ফিরে এসে বাকি আলোচনা করছি। নেব ছোট্ট একটা বিরতি। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। জাহিদুল হাসান পিন্টু, একটু বলবেন যে গণমাধ্যমের বিষয়টা একটা বিষয় আছে, আর এটা হচ্ছে আমাদের যে গণপরিবহনগুলো আছে, এই বিষয়ে গাইডলাইনটা এখনো করা গেল না, কতটা জরুরি? আমি যেহেতু গণমাধ্যমের লোক, গণমাধ্যম নিয়ে কথা বললে আমি মনে করি, আমি যেভাবে টেলিভিশনগুলো দেখতেছি, এই গণমাধ্যমের গাইডলাইন এখানে মানে ফলো করা হচ্ছে না, মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেগুলো। আর আমরা যারা এই দেশে আছি, আমাদের যে সাংবাদিক সংগঠন বলেন, প্রফেশনাল বডিগুলি বলেন, এরাও এটা নিয়ে কাজ করছে না। আমি অন্তত চোখে দেখি নাই যে আমাদের প্রফেশনাল বডিগুলি কিভাবে করোনার বিষয়ে রিপোর্ট করব একটা কর্মশালা করার, এটাও আমরা করি নাই। এই জায়গায় আমাদের ব্যর্থতা তো আছেই। তো এখন ইন্ডিভিজুয়ালি আমি বলতে পারি যে এই সমস্ত মানে এটা তো এক ধরনের মহামারী, এই যে কোনো মহামারী বিপজ্জনক কাভার করা। তো সেই এই 8-10 জন মানুষ যতটা নিজেকে ওই নিরাপদ রেখে কাজ করবে, সাংবাদিকের পক্ষে কিন্তু এটা সম্ভব না। সাংবাদিকের ওই হসপিটালে যেতে হয়, ভিকটিমের কাছে মানে রোগীর কাছে যেতে হয়। একজন মানুষ সেলফ কোয়ারেন্টাইনে থাকতে পারে, সাংবাদিকের পক্ষে সম্ভব না। তো সম্ভব না বলেই সাংবাদিক তার নিজের নিরাপত্তাটা আগে নিশ্চিত করে স্পটে যেতে হবে, সেই জায়গাটা আমরা করছি না। দ্বিতীয়ত আরেকটা কাজ আমাদের, আতঙ্ক না ছড়ানো। সোশ্যাল মিডিয়ায় যে এটা দেখেন, এএপি, আমি একটু বলি যে আমাদের লাগবে সাংবাদিকদের, যে বিভিন্ন গুজব ছড়াচ্ছে না, এই গুজবগুলিকে স্পট করে দেওয়ারও দায়িত্ব ছিল গণমাধ্যমের, যে এটা ভুল, এটা ভুল, এটা ভুল। যে ইউনিসেফের নামে বিবৃতি চলে আসতেছে, সেটা যে ভুল, এটাও একটা দায়িত্ব ছিল। আর যাচাই বাছাই করা, এটাও একটা দায়িত্ব ছিল। এই জায়গাটাও আমি দেখছি যে আমরা গুজবগুলোকে স্পট করে দিচ্ছি। জি, সাদাত হোসেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ কোনগুলো হবে, বা একেবারে যদি পিন পয়েন্ট করতে বলি আপনাকে, যেটাকে আমরা এখনো মনোযোগ দিচ্ছি না, যেটাকে দেওয়া উচিত? আমি যেটা মনে করি যে প্রথমে একটা গভর্নমেন্টাল কম্প্যাক্ট, যেটাকে বলে সামগ্রিক সরকারের যে একটা সমন্বয় ধর্মী কাজ, সেটা ইয়ে করা, এবং সেখানে টপ লিডার অফ দ্য কান্ট্রি, ওনাকে এই রোলটা নিয়ে ডাকতে হবে, এবং এখানে জাতিকে
ঐক্যবদ্ধ করতে হবে, সবার মধ্যে ওই ইয়েটা কি বলা উপলব্ধিটা সৃষ্টি করতে হবে যে এটা ইট ইজ এ সিরিয়াস থিং, এবং এটা নিয়ে সিরিয়াসলি আমরা চেষ্টা করা উচিত, যেটা আমাদের সাধ্যের মধ্যে। আবার আমি এটাও মনে করি যে যদি আপনার বজ্র আটুনি হয়ে যায় তাহলে ফসকাগের হবে। আপনি যদি আমাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেন, আমার জীবনের যদি সব কিছু বন্ধ করে ফেলেন, যে আমি একদম ভালো মানুষ, আমারে ধরেন বিভিন্ন কারণে আমার চলাফেরা সব কিছু সীমাবদ্ধ করে দিলেন, তখন কিন্তু আসলে আলটিমেটলি মানতে চাইবে না, এবং যদি ইমপ্লিমেন্ট করা তখন শক্ত হয়ে যেতে পারে। যেগুলি করতে হবে বা যেটা আমাদের মানে অনুশাসন যেটা দেওয়া হবে সেটা প্রয়োগ করতে হবে। অনুশাসনগুলি সুন্দর করে রচনা করতে হবে, খুব বেশি করা যাবে না। বড় বড় জিনিসগুলি আমাদের এই যে বিশেষজ্ঞ ডক্টর আব্দুল্লাহ ওনাদের সাথে ইয়ে করি কি আমাদের মোটা দাগে মানতে হবে সেইটুকু থাকবে, এবং সেটা খুব রিজিডলি ইমপ্লিমেন্ট করতে হবে। এবিএম আব্দুল্লাহ, আপনার কাছে দুটি বিষয় জানতে চাইব। এক, আমরা দেখলাম বাংলাদেশে শিশুদের আক্রান্ত হওয়ার বিকাশের কথা বলা হচ্ছে, কিন্তু বিশ্বব্যাপী যে পরিসংখ্যান পাওয়া যায় সেখানে বলা হচ্ছে খুবই কম, শিশুদেরটা প্রায় শূন্যের কোটায়। সেখানে আমাদের দেশে দুটো শিশু আক্রান্ত হওয়াকে আসলে কোনো বিশেষ কিছু, এটা একটা জানতে চাইবো। আর শেষ পর্যন্ত আপনার পরামর্শ কী হবে, কোন কাজটা জরুরি হয়ে দাঁড়াবে? আচ্ছা, এখানে একটাই মানে এটা ইম্পর্টেন্ট হলো তুলনামূলক কিন্তু শুধু শিশু না, 30 বছরের নিচে আক্রান্তের হার কিন্তু খুব কম, এবং বাইরে যারা মারা গেছে তা কিন্তু বয়স্ক লোকে বেশি। সুতরাং আমাদের যে 2জন বাচ্চা আক্রান্ত হলে আমাদের বাইর করতে হবে, কারণ এটা তো ডে বাই ডে খালি চেঞ্জ হচ্ছে সিনারিও। আমরা 2 মাস বা 1 মাস আগে যাচ্ছিল, গতকালও যাচ্ছিল, আজকে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কালকে হয়তো আরও চেঞ্জ হবে। মানে এই পর্যন্ত আমরা মোটামুটি বলে আসছি বা আমরা জানতাম যে বাচ্চাদের হার আক্রান্তের হার কিন্তু একেবারেই কম। 2টা বাচ্চা আক্রান্ত হলে আরও জানা যাবে কেন হলো। বাচ্চার যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে, ইমিউনো সাপ্রেস থাকে, এগুলো হয়তো ঝুঁকিপূর্ণ। মানে কম এটা সত্য, হয়ই না কথা কিন্তু কেউ বলে না, কিন্তু হইতে তো পারেই। বাচ্চা হতে অসুখ তো বেশি হয়, বাচ্চাদের অনেক সময় রেজিস্ট্যান্স পাওয়ার কম বেশি সবই হয়, তুলনামূলক করোনা কমই হয় পর্যন্ত যেখানে পাওয়া গেছে। সুতরাং আমাদের বাইর করতে হয় এটা কেন হলো দেখতে হবে আর কি, কারণ কজ বাইর করতে হবে। স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, এখন তো অনেকেই যে পরামর্শগুলো দেওয়া হচ্ছে সেগুলো কতটুকু মানবে? ম্যাক্সিমাম তো আমাদের দেখা যায় যে স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়া মানেই বেড়াতে চলে যাওয়া, ঢাকার বাইরে চলে যাওয়া। এগুলো কিন্তু সবার জন্য একই কথা। কোয়ারেন্টাইন যে আমরা বললাম শুধু করলেই হবে না, প্রয়োগটা মানতে হবে। আমার মনে হয় এগুলো গভর্নমেন্ট তরফ থেকে বলুক বা মিনিস্ট্রি বলেন, প্রচার কার্যটা বেশি করে চালানো উচিত। যেমন গত শুক্রবার বলে দেওয়া হয় যে খুতবাতে এই করোনা নিয়ে বলা, প্রত্যেক জায়গায় তো বলা হচ্ছে, বিভিন্ন জায়গায় বাচ্চাদের স্কুলে কিন্তু এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়। মানে স্বাস্থ্য বিধিসম্মতি কীভাবে মানুষ চলবে, এটা কিন্তু আসলে বেশি বেশি প্রচার দরকার। স্কুলে বলেন বা ইউনিভার্সিটি কলেজ যেখানে বলেন, যদিও ছুটি হয়েছে এখনও, এগুলো যদি প্রচার না থাকে, মানুষ যদি বুঝতে না চায় তাকে বুঝাইতে হবে। অ্যান্ড 100% না হলেও কিছুটা তো উন্নতি অবশ্যই। যারা সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি, লিডার বলেন, যে ইমাম সাহেব, তারা যদি তাদের মধ্যে যদি এই জিনিসগুলো একটু মোটামুটি জেগে তোলা যায়, তারা এগুলো মানুষের মধ্যে প্রচার করবে, বলবে, তাহলে আমার মনে হয় একটা উন্নতি হবে। তাছাড়া তো আমাদের কোনো উপায় নেই, তো করতেই তো হবে, কারণ এটা তো কোনো ট্রিটমেন্ট নাই, ভ্যাকসিন তো আস্তে আস্তে পরে কথা, ড্রাগ নাই, প্রতিকার, প্রতিরোধ, সচেতনতা, এগুলি তো আমাদের জন্য আসলে জরুরি। এর জন্য কার্যকরী প্র্যাকটিক্যাল পন্থা কিন্তু নিতেই হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ। আপনাদের 3জনের আলোচনা থেকে নিশ্চয়ই অনেক কিছু জানার, দর্শকের সমৃদ্ধ হবেন। যাই হোক, আজ অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন।